অর্ণবরা ট্রাকটার লোকেশন জানা মাত্র সবরকম প্রস্তুতি নিয়ে বর্ডারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওরা 4টা বাইক আর একটা জিপ নিয়ে বেরিয়ে পড়ে আর ওদের সাথে যুক্ত হয় টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের কিছু সদস্য। আর্মির মধ্যে অনেক ধরনের ইউনিয়ন থাকে, যেমন ইঞ্জিনিয়ার, গোয়েন্দা, মেডিকেল আর একটা কথা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী, বাংলাদেশ পুলিশ সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়। টেরোরিজম আটকাতে মোটামুটি প্রায় সবগুলো বাহিনীর সচেষ্ট থাকে। এরপর ওরা সবাই ওদের সাথে থাকা ইন্টেলিজেন্স টিমের সদস্য যারা ট্রাকটিকে ট্র্যাক করছিল তাদের নির্দেশনা অনুযায়ী ওরা সামনে আগাতে থাকে। ওদের সবার কানে মাইক্রোফোন লাগানো ছিল, যার মাধ্যমে ইন্টেলিজেন্স টিম ওদের গাইড করছিল। আর তারা মাইক্রোফোনে বারবার বলছিল যে হাতে মাত্র 5 মিনিট সময় আছে, এর মধ্যে যা করার করতে হবে, না হলে আমাদের হাতে কিছুই থাকবে না। কিছুক্ষণের মধ্যে ওরা ট্রাকটিকে দেখতে পায় আর ট্রাকটিকে গার্ড দেওয়ার জন্য সামনে এবং পিছনে 2টা মাইক্রো ছিল। ওরা এত বড় কন্টেইনার ট্রাক দেখে অবাক হয়ে যায়। অর্ণব, ও মাই গড গাইস, বি এলার্ট, যেকোনো মূল্যে আমাদের ট্রাকটাকে আটকাতে হবে। আর হ্যাঁ, ট্রাকটা যেন কোনোক্রমেই অ্যাক্সিডেন্ট না করে সেদিকে খেয়াল রাখবে। এর ভেতর অসংখ্য গ্লাসোফাইবার থাকতে পারে যা একটা শহরকে কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করে দিবে। তাই আমাদের কাজটা খুব সাবধানে করতে হবে, একটা গ্লাসোফাইবারও যেন এদেশের আলো বাতাসে ছড়াতে না পারে। এদিকে ওদেরকে দেখার সাথে সাথে টেরোরিস্টরা মাইক্রো থেকে ফায়ারিং করা শুরু করে এবং টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সদস্যরা ওদের সাথে একইভাবে পাল্টা ফায়ারিং করতে থাকে। এক পর্যায়ে ওরা পেছনে মাইক্রোটাকে উড়িয়ে দিতে সক্ষম হয়, যার জন্য ওদের ট্রাকের কাছে পৌঁছানোর পথটা কিছুটা সহজ হয়। কিন্তু সামনের বাড়িটাকে কিছুতেই আটকাতে পারছিল না, যার জন্য ইন্টেলিজেন্স টিম তাদের পিছু করতে থাকে আর অর্ণবরা ট্রাকের পিছু করতে থাকে। স্যার, আর মাত্র 3 মিনিট সময় আছে, যা করার তাড়াতাড়ি করুন। এর মধ্যে অর্ণবরা ট্রাকের কাছাকাছি চলে আসে। এখন ওদের কাছে মাত্র 2 মিনিট সময় থাকে, আর যেহেতু ট্রাকটাকে আটকানোর কোন সুযোগ নেই তাই ওরা সিদ্ধান্ত নেয় ট্রাকটাকে বোম দিয়ে উড়িয়ে দিবে, তাহলে আর একটা গ্লাসোফাইবারও বাইরে বের হতে পারবে না। এর মধ্যে আবারও ওখানে গোলাগুলি শুরু হয় আর অর্ণবরা দেখতে পায় পেছনের বাইকে থাকা 2 জনের গুলি লেগে ঘায়েল হয়েছে, তাই ওরা ওদেরকে ওখানেই থাকতে বলে ইহান আর অর্ণব সামনে এগোতে থাকে। অর্ণব, ইহান, আমাদের কাছে মাত্র 2 মিনিট সময় আছে, এর মধ্যে আমাদের যা করার টানেলের ভিতর কিংবা তার বাইরে করতে হবে। কারণ টানেলের বাইরে বের হওয়া মাত্রই ওরা যেকোনো প্রকারে কন্টেইনারের দরজা খুলে দিবে। এর আগেই আমাদের ট্রাকটাকে বোম দিয়ে উড়িয়ে দিতে হবে, তাহলেই একমাত্র এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। তো রেডি ফর মিশন গ্লাসোফাইবার? ইহান, ইয়েস স্যার। এরপর ওরা ওদের সাথে যে বোমাগুলো এনেছিল সেগুলা ট্রাকে লাগানোর সিদ্ধান্ত নেয়। এর জন্য প্রথমে ওরা ওদের বাইকগুলো ট্রাকের একদম কাছে নিয়ে আসে। এরপর বাইকগুলোতে এমনভাবে সেট করে যাতে ওরা সহজেই বোমগুলো ট্রাকে সেট করতে পারে। এর জন্য দুজনেই বাইকের স্পিড ট্রাকের সাথে সেম পজিশনে আনে। প্রথমে থাকে অর্ণবের বাইক, তার ঠিক পিছনে ইহানের বাইক। অর্ণব সামনে থেকে ইহানকে প্রোটেক্ট করছে, অন্যদিকে ইহান এক হাত দিয়ে অর্ণবের বাইকের পেছনের সিটের শক্ত করে ধরে যাতে বাইকের কন্ট্রোল ঠিক থাকে, আর অন্য হাত দিয়ে ট্রাকের সাইডে বোম লাগাতে থাকে। বোম লাগানো শেষ হলে আবার বাইকের কন্ট্রোল ঠিক করে ওরা ট্রাকের পিছনে চলে আসে এবং বোম লাগায়। তারপর ওরা আবার ট্রাকের অপর সাইডে গিয়ে একইভাবে বোম লাগাতে থাকে। এবার ইহানের বাইক সামনে থেকে অর্ণবকে প্রোটেক্ট করছে আর অর্ণব পেছনে থেকে ট্রাকে বোম লাগাতে থাকে। স্যার, আমরা টানেলের কাছে চলে এসেছি আর টানেলটা পার হতে 20 সেকেন্ডের মতো সময় লাগবে। অর্ণব, ইহান, টানেলে ঢোকার পর আমাদের কাছে 10 সেকেন্ডেরও কম সময় থাকবে। তুই তোর বাইক নিয়ে পেছনে সরে যা, বাকিটা আমার উপর ছেড়ে দে। ইহান, কিন্তু আমি তোকে একা এই রিস্ক নিতে দিব না। অর্ণব, ক্যাপ্টেন ইহান, আমি এই মিশনের হেড, আমি তোকে অর্ডার দিচ্ছি, তুই বাইকটা নিয়ে সরে যা। ইহান এরপর বাধ্য হয়ে বাইক নিয়ে সেখান থেকে সরে যায়। এদিকে ট্রাকটি তখন টানেলের ভিতরে ঢুকে যায় আর অর্ণব বাইকের স্পিড দ্বিগুণ করে ট্রাকের সামনে চলে আসে এবং ট্রাকের সামনে লাস্ট বোম লাগিয়ে ফুল স্পিডে টানেল থেকে বের হয়ে বাইকটা স্টাইলের সাথে থামিয়ে কাউন্ট করা শুরু করে। অর্ণব, 3, 2, 1। তখনই টানেলের ভেতরে প্রচণ্ড জোরে বোম ব্লাস্ট হয়ে সব ধ্বংস হয়ে যায় আর একটা গ্লাসোফাইবার বের হতে পারে না, সব মারা যায় আর টেরোরিস্টদের পরিকল্পনা শেষ হয়। অর্ণব, গাইস, মিশন গ্লাসোফাইবার ইজ ওভার। এই বলে অর্ণব একটা তৃপ্তির হাসি দিয়ে ওখান থেকে বাইক নিয়ে চলে যায়। নুসরাত ওর মায়ের চোখ বেঁধে ওদের বাগানে নিয়ে যায়। বাগানটার চারপাশটা ফুল আর মরিচ বাতি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। মিসেস নাজমা, নুসু, আর কতক্ষণ এভাবে চোখ বেঁধে রাখবি?
সেই সন্ধ্যা থেকে তোরা দুই বোন কি শুরু করেছিস বলতো? নুসরাত: উফ আম্মু, আর কিছুক্ষণ অপেক্ষা করো না, তাহলেই বুঝতে পারবেন। এদিকে ইশরাত এর মধ্যে ওদের বাবার চোখে কাপড় বেঁধে ওখানে নিয়ে যায়। এরপর দুইজন ইশারার মাধ্যমে কিছু বলে ওদের বাবা মার চোখ একসাথে খুলে দেয় আর বলে, হ্যাপি অ্যানিভার্সারি পার্টি পপার। দুজনে চোখ খুলে এত সব আয়োজন দেখে অবাক হয়ে যায়। মিসেস নাজমা: বাহ, তোদের তাহলে মনে ছিল। তোদের আব্বুর তো কোনোবারই মনে থাকে না। তখন নুসরাত ওর বাবাকে ইশারায় চেয়ারে থাকা একটা প্যাকেট দেখায়। নুসরাতের বাবা ওর ইশারা বুঝতে পেরে ভাব নিয়ে বলে, মোরদেলোয়ার, কে বলেছে আমার মনে থাকে না? আমার ঠিকই সব মনে থাকে। ইশরাত: তোর মাকে ওই প্যাকেটটা দে তো। নাজমা: তোমার মনে আছে বিষয়টা, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। এদিকে নুসরাতের বাবা নুসরাতকে এইবারের মতো বাঁচানোর জন্য ইশারায় থ্যাঙ্কস বলে। নুসরাত: হয়েছে হয়েছে, এখন তোমরা কেকটা কাটো তো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এরপর ওনারা সবাই একসাথে কেক কাটে, গান বাজনা ইত্যাদির মাধ্যমে সুন্দর করে অ্যানিভার্সারিটা পালন করা হয়। তখন মিসেস নাজমা বলে ওঠে, নাজমা, ইসস, মেয়েটা বাড়ি থাকলে পুরো বাড়িটা যেন প্রাণ ফিরে পায়। কালকেই আবার চলে যাবি, আর কয়েক দিন থাকলে ভালো হতো না? নুসরাত: কি করব বলো, কাজটাও তো জরুরি। তোমরাও তো আমার সাথে ওখানে গিয়ে কিছুদিন থাকতে পারো। নাজমা: তোর আব্বু কি সে কথা শুনে তার নাকি এই জায়গাটাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না? নেক্সট মর্নিং নুসরাত চলে যাওয়ার সময় হঠাৎ বলে উঠে, নুসরাত, ইশরাত, আমি আমার ফোনটা মনে হয় রুমেই রেখে আসছি, তুই একটু নিয়ে আয় না। ইশরাত এরপর ফোন আনতে চলে যায়। এই সুযোগে নুসরাত ওর বাবা মাকে বলে, নুসরাত, আব্বু, আমি এই কয়েকদিনে যা বুঝলাম, ইশরাতের অবস্থার কোনো উন্নতি হয়নি, যত তাড়াতাড়ি সম্ভব ওকে অপারেশন করাতে হবে। নাজমা: কিন্তু ও তো অপারেশনের নামই শুনতে পারে না। অপারেশনের নাম শোনা মাত্র অস্থির হয়ে পড়ে। নুসরাত: তোমরা ওকে ভালো করে বুঝাও, আমি আমার সিনিয়র ডক্টরদের সাথে ওর রিপোর্ট নিয়ে আলোচনা করেছি। উনারা বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব ওর হার্টের অপারেশন করতে হবে, তা না হলে পরে আরও বড় সমস্যা হতে পারে। মোহাম্মদ দেলোয়ার: আচ্ছা মা, তুই এসব নিয়ে বেশি চিন্তা করিস না, এইবার ওর পরীক্ষা শেষ হলে আমরা ওকে বুঝিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এর মধ্যে ইশরাত ও ওখানে চলে আসে। নুসরাত এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় ফিরে যায়। অন্যদিকে শত্রুদের ধ্বংস করার পরে অর্ণবরা ওদের অফিসে ফিরে আসে। এখানে অর্ণব সবাইকে বলতে থাকে, অর্ণব, গুড জব গাইস, তোমরা আজকে অনেক ভালো কাজ করেছো। তোমরা অনেক সাহসের সাথে পুরো কাজটা করেছো, যার জন্য আমরা সবাইকে ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে বাঁচাতে পেরেছি। এভাবেই ভবিষ্যতে আমাদের আরও বড় মিশন ফেস করতে হবে, তাই এখন থেকেই নিজের সর্বোচ্চটা দিয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। সবাই, ওকে স্যার। এর মধ্যে ওখানে ওদের সিনিয়র মেজর আশরাফুল কাদের আসে। উনাকে দেখে সবাই সাথে সাথে সাবধান হয়ে উনাকে স্যালুট দেয়। উনি এরপর ভাবের সাথে ভিতরে ঢুকে বলতে থাকেন, মেজর আশরাফুল, ব্রাভো ব্রাভো বয়েস, তোমাদের কাছ থেকে এটাই আশা করেছিলাম। তোমরা অনেক বাহাদুরির সাথে কাজটা করেছ। আমি সত্যিই ইমপ্রেস তোমাদের অ্যাক্টিভিটিতে। আমি তোমাদের আমার মতো বাহাদুর হিসেবে গড়ে তুলতে পেরে সত্যিই অনেক গর্বিত। তোমাদের এই এফোর্ট দেখে আমার অতীতের কথা মনে পড়ে গেল, তখন আমি একা অনেকগুলো মিশন সাকসেস করেছি। অর্ণব: শুরু হয়ে গেল নিজের ঢোল নিজে পেটানো। সবাই ওর কথা শুনে সতর্ক সমেত হাসে। এদিকে মেজর নিজের সম্পর্কে আরও কিছুক্ষণ ভাষণ দিতে থাকে, আর সবাই বিরক্ত হয়ে উনার ভাষণ শুনছে। এর মধ্যে হঠাৎ অর্ণব খেয়াল করে ও চারপাশ অন্ধকার হয়ে আসছে, আর কিছু বুঝে ওঠার আগে ও ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। প্রথম সবাই ভাবে অর্ণব হয়তো মেজরের লম্বা ভাষণ থেকে বাঁচার জন্য নাটক করছে, কিন্তু অর্ণবের কোনো হেলদোল না দেখে ওরা বুঝে যায় অর্ণব সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে। টেরোরিস্টদের সাথে গোলাগুলি করার সময় অর্ণবের হাতে গুলি লেগেছিল, কিন্তু অর্ণব তখন এতটাই উত্তেজিত ছিল যে বিষয়টা খেয়ালই করেনি। অনেকক্ষণ ধরে লাফালাফি করার জন্য ওর শরীর বুঝতে পারেনি যে ও ব্যথা পেয়েছে। যখন ও শান্ত হয়ে কিছুক্ষণ দাঁড়ায়, তখন ব্যথাটা প্রবল হওয়ার কারণে ও অজ্ঞান হয়ে যায়। সবাই খেয়াল করে ওর হাত আর পুরো ইউনিফর্ম রক্তে ভিজে গিয়েছে। এটা দেখে মেজর আশরাফুল কাদের কিছু না করে উল্টা অর্ণবকে বকা দিতে থাকে ওর অবহেলার কারণে। তখন ইহান হুট করে উনাকে ধমকে বলে ওঠে, ইহান, আপনি দয়া করে একটু চুপ থাকবেন? দেখছেন ওর কি অবস্থা হয়েছে, তার উপর ওকে বকে যাচ্ছেন, কমন সেন্স নেই আপনার? ইহানের কথা শুনে মেজর আশরাফুল কাদের থতমত খেয়ে যান। ইহান এরপর বাকিদের উদ্দেশ্য বলে, ইহান, দাঁড়িয়ে না থেকে ওকে তুলতে আমাকে সাহায্য করো।
সবাই এরপর অর্ণবকে ধরাধরি করে তাড়াতাড়ি মেডিকেল রুমে নিয়ে যায়। রাত 9টা। অর্ণবের যখন জ্ঞান ফেরে তখন ও দেখে ইহান ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, তা দেখে ও বলে, অর্ণব, কিরে মুখটা এরকম করে রেখেছিস কেন? আমি তো বেঁচে আছি। ইহান, তুই ঠিকই বেঁচে আছিস, কিন্তু এদিকে আমি নিজের মরণের ব্যবস্থা নিজে করে এসেছি। অসহায় মুখ করে। অর্ণব, মানে? ইহান, আরে ভাই, তুই যখন অজ্ঞান হয়ে পড়েছিলি তখন ওই খাটাসটা তোরে কেয়ারলেস, কাণ্ডজ্ঞানহীন, হেনতেন বলে মাথা খারাপ করে দিচ্ছিল, আমি তখন উনাকে রাগের মাথায় ধমকে কিছু কথা শুনিয়ে দিয়েছি। অর্ণব, সাবাস মেরে শের। ইহানের পিঠ চাপড়ে। ইহান, আরে রাখো তোর শের, এখন আমি আমার চাকরি কেমনে বাঁচাবো সেটা ভাব। অর্ণব, চিল ব্রো, মেহু না। হাসতে হাসতে ইহান ওর দিকে রাগী চোখে তাকায়। এর মাঝে কেউ একজন পেছনে থেকে বলে উঠে, ওহো, ক্যাপ্টেন অর্ণবকে এভাবে দেখতে পারবো ভাবতেও পারিনি। অর্ণব, তাহলে কিভাবে দেখতে চেয়েছিলেন লেফটেন্যান্ট সিরাত? সিরাত, সেটা না হয় নাই বললাম, আপনি এবার বলুন তো আপনার এই অবস্থা কি করে হলো? অর্ণব, আর বলিস না, আমি আর ইহান মিলে ক্যাফে 24 গিয়েছিলাম। ওখানে নাকি ওর কোন ছোটবেলার ক্রাশ ওর সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিল, আরও সেখানে একা যেতে সাহস পাচ্ছিল, তাই আমাকেও সাথে নিয়ে গিয়েছিল। কিন্তু ওখানে যাওয়ার পর ওই মেয়েটা ও ইহানের হাতে বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে বলে মেয়েটার নাকি 1 সপ্তাহ পর বিয়ে, আর সেখানে ইহানকে অবশ্যই যেতে হবে এই বলে মেয়েটি ওখান থেকে চলে যায়। আর বেচারা ইহান মনের দুঃখে কেঁদে কেঁদে পুরো ক্যাফেটা ভাসিয়ে দিচ্ছিল, তাই আমি ওখানকার লেকে ওকে নিয়ে ঘুরছিলাম, আর জানিস ওর চোখের পানিতে লেকের পানি অর্ধেক থেকে পুরোটা ভরে গিয়েছিল। শ্রীরাম, ওমা, তাই নাকি? তারপর নিশ্চয়ই একটা বাচ্চা তার খেলনা পিস্তল দিয়ে তোকে গুলি করছিল আর তুই সেখানে পড়েছিলি। ইহান, তুই জানলি কিভাবে? শ্রীরাম, আমাকে দেখে কি পাগল মনে হয়? তোরা আমাকে যা বুঝাবি আর আমি তাই বুঝব? তোরা কি ভেবেছিস আমি কিছু জানি না নাকি? অর্ণব, জানিস যখন তাহলে জিজ্ঞেস করছিলি কেন? সিরাত, দেখছিলাম তোরা কেমন কথা বানাতে পারিস। আর ইহান, তুইও ওর সাথে তালে তাল মেলাচ্ছিস। তোরা সব কয়টা আসলেই এক একটা ফাজিল। দেখি তোর হাত এদিকে দে, ড্রেসিং করতে হবে, ড্রেসিংটা একদম ভালো হয়নি। এই বলে সিরাত অর্ণবের হাতে ভালো করে ড্রেসিং করিয়ে ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় বলে যায়, সিরাত, আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গেছি, তোদের বন্ধুকে সাবধান করে দিস, আর মাত্র কয়েক মাস সে আমার কাছ থেকে বাঁচতে পারবে, এরপর ওকে আমি টাইট দিচ্ছি, আমাকে মিথ্যা বলার পরিণাম হারে হারে টের পাবে। সিরাত চলে যাওয়ার পর ওরা দুজন একটা বড় শ্বাস ফেলে। এর কিছুক্ষণ পর সেকেন্ড লেফটেন্যান্ট মঈন এসে বলে, মঈন স্যার, আপনাদের দুজনকে মেজর আশরাফুল কাদের তার কেবিনে ডেকেছেন। অর্ণব, আচ্ছা তুমি যাও, আমরা আসছি। মঈন এরপর ওখান থেকে চলে যায়। ইহান, চল ভাই, অগ্নিপরীক্ষা দেওয়ার সময় এসে গেছে। অসহায় মুখ করে। অর্ণব আর ইহান মেজরের রুমের সামনে গিয়ে তাকে স্যালুট দেয়। ইহান, ভিতরে আসবো স্যার? মেজর আশরাফুল, হ্যাঁ, এসো এসো, আমি তো তোমাদের অপেক্ষাতেই আছি। ওরা দুজন ভয়ে ভয়ে রুমে প্রবেশ করে। এরপর মেজর আশরাফুল ইহানের দিকে রাগী লুকে একবার তাকায়, এরপর বলতে শুরু করে, মেজর আশরাফুল, তোমরা দুজন আজকে সত্যিই অনেক সাহসের কাজ করেছ, যা সত্যিই প্রশংসনীয়, তাই তোমাদেরকে ডিপার্টমেন্টের তরফ থেকে কিছু দিনের জন্য ছুটি দেওয়া হবে। অর্ণব এবং ইহান, থ্যাংক ইউ স্যার। খুশি হয়ে। মেজর আশরাফুল, দাঁড়াও, আগেই এত খুশি হচ্ছ কেন? আমার পুরো কথাটা তো আগে শেষ করতে দাও। এখন তো তোমাদের সাহসিকতার পুরস্কার দিলাম, দুঃসাহসিকতার পুরস্কার দেওয়া তো এখনো বাকি আছে। বাঁকা হেসে, তো ইহান সাহেব, সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছেন? ইহান, সরি স্যার, আসলে হয়েছে কি বলুন তো, আমি তখন অর্ণবের ওই অবস্থা দেখে ঘাবড়ে গিয়েছিলাম, তাই ভুলে আপনাকে ওইভাবে কথাটা বলে ফেলেছি। এর জন্য আপনি আমাকে যা শাস্তি দিবেন তাই মেনে নিব, কিন্তু আমায় চাকরি থেকে বরখাস্ত করবেন না প্লিজ। মেজর আশরাফুল, চাকরি থেকে বরখাস্ত করলে তো তোমাকে শাস্তিই দেওয়া যাবে না, তাই তোমাকে আমি অন্য শাস্তি দিব। অর্ণব, স্যার, আমি তো অসুস্থ, আপনি ওকে শাস্তি দিতে থাকেন, আমি তাহলে আসি। গুড নাইট স্যার, হ্যাভ এ সুইট ড্রিম। তখন ইহান বিড়বিড় করে বলে, ইহান, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। অর্ণব তখন ওর দিকে তাকিয়ে হাসে। তখন মেজর আবার বলে উঠে, মেজর আশরাফুল, তুমি কোথায় যাও চাঁদ? তুমি তো আরেক আসামি, তোমাদের দুজনের জন্য আমি একটা স্পেশাল গিফটের ব্যবস্থা করে রেখেছি। এই নাও, এটা ধরো। দুজনকে দুটো কাগজ ধরিয়ে দিয়ে ওরা দুজন কাগজ দুটো ভালো করে দেখে একজন আরেকজনের দিকে তাকিয়ে একসাথে চিল্লিয়ে বলে উঠে,
পোস্টিং 2 মাস পর সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত জীবন অতিবাহিত করছে। এদিকে হসপিটাল থেকে ডাক্তারদেরকে মিলিটারি ট্রেনিংয়ে যেতে হবে যাতে যুদ্ধকালীন সময় কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষদের যেন তারা সাহায্যে সহযোগিতা সহজেই করতে সক্ষম হয়, তাই দেশের নামকরা কয়েকটি হাসপাতালের ডাক্তারদের জন্য এই বিশেষ ট্রেনিং নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে নুসরাতদের হসপিটালের নামও রয়েছে। ডক্টর রোশনী, নুসরাত, শুনেছিস আমাদের হসপিটাল থেকে 20 জনকে মিলিটারি ট্রেনিংয়ে নিয়ে যাওয়া হবে। নুসরাত: ওহো, তাহলে কে কে যাচ্ছে? ডক্টর রোশনী: আমরা চেনা যারা যারা ট্রেনিং নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম তার মধ্যে প্রায় সবার নামই দেখলাম, কিন্তু তোর নামটা তো কোথাও দেখলাম না। নুসরাত: আচ্ছা, তুই ভালো করে দেখেছিস তো? রোশনী: হুম। নুসরাত: তাহলে তো ভালোই, তোরা সবাই ভালো করে ট্রেনিং করে আয়, এরপরের বছর না হয় তোরা আমাদেরকে ট্রেন করবি। মিষ্টি হেসে: আচ্ছা তুই থাক, আমাকে পেশেন্টদের চেক আপ করতে যেতে হবে। এই বলে নুসরাত ওখান থেকে চলে যায়। পেশেন্টদের চেক আপ শেষ করে ও যখন নিজের কেবিনে যেতে যাবে তখন ওর চোখ সেই নামের লিস্টে আটকে যায়। লিস্টটা দেখে ওর মন খারাপ হয়ে যায়, কারণ এইবার শেষবারের মতো ডাক্তারদের মিলিটারি একাডেমিতে ট্রেনিং নেওয়ার জন্য পাঠানো হবে। এরপর থেকে যারা যারা ওখান থেকে ট্রেনিং নিয়ে আসবে তারাই হসপিটালের বাকি সদস্যদের ট্রেন করবে। নুসরাতের সব ফ্রেন্ড, ডক্টর ইয়াস, ডক্টর আয়ান, ডক্টর আবির, ডক্টর খুশবু, ডক্টর রোশনী, ডক্টর মুন, সবাই সেখানে যাবে। নুসরাত এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কেবিনে চলে যায়। কেবিনে বসে কিছু রিপোর্ট চেক করছিল, তখন ওর কাছে ইয়াস আসে। ইয়াস: কিরে, কি করছিস? নুসরাত: দেখতেই তো পারছিস কি করছি। তাহলে তোরা কবে মিলিটারি একাডেমিতে যাচ্ছিস? ইয়াস: তোরা যাচ্ছিস মানে? তুইও তো আমাদের সাথেই যাচ্ছিস। নুসরাত: আমি যাচ্ছি না, আমার নাম লিস্টে নেই, ফাইল ঘাঁটতে ঘাঁটতে। ইয়াস: তুই তো সবার আগে অ্যাপ্লাই করেছিলি, তাহলে তোর নাম লিস্টে নেই কেন? দাঁড়া, আমি এই ব্যাপারে স্যারের সাথে কথা বলছি। নুসরাত: আমি কথা বলেছি, উনি বললেন ইমার্জেন্সি টিমের সব ডক্টররা যদি ট্রেনিং এ চলে যায় তাহলে হসপিটালে থাকবে কে? ইয়াস: কিন্তু হসপিটালে তো আরও অনেক ডক্টর আছে, তাছাড়া তুই 3 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলি, তুই যদি না যাস তাহলে আমিও যাব না। নুসরাত: পাগলামি করিস না তো, তোর ওখানে যাওয়াটা জরুরি, তাই এখানে ঘ্যান ঘ্যান না করে যাওয়ার প্রস্তুতি নে। ইয়াস: কিন্তু? নুসরাত: কোনো কিন্তু না, তুই যা তো, আমাকে এই রিপোর্টগুলো দেখতে হবে। ইয়াস কিছু না বলে ওখান থেকে চলে যায় আর নুসরাত নিজের কাজ করতে থাকে। পরের দিন সকালে মিলিটারি টিমের তরফ থেকে একটা বাস ডক্টরদের নিতে চলে আসে। সবাই একে একে বাসে উঠে পড়ে কিছুক্ষণের মধ্যেই বাসটা ছেড়ে দেয়, আর এসব কিছু নুসরাত মন খারাপ করে হসপিটালের করিডর থেকে দেখছিল। সেদিন ওর মন মেজাজ ভালো লাগছিল না, তাই ও ডে শিফট চেঞ্জ করে নাইট শিফট নিয়ে হসপিটাল থেকে বাসায় চলে যায়। বাসায় পৌঁছানোর পর ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ওর চোখ দুটো যেই লেগে আসছিল তখনই ওর ফোনটা বেজে ওঠে, আর স্ক্রিনে বসো লেখা দেখে ও তাড়াতাড়ি ফোন রিসিভ করে। অপাশ থেকে মিস্টার সাজ্জাদ, হসপিটালের সিইও, বলে ওঠে। মিস্টার সাজ্জাদ: নুসরাত, তুমি কোথায়? তুমি হসপিটালে নেই কেন? নুসরাত: স্যার, আমি আজকে ডে শিফট করব না দেখে ডে শিফট চেঞ্জ করে নাইট শিফট নিয়ে বাসায় চলে এসেছি। কেন স্যার, কোনো এমার্জেন্সি পেশেন্ট এসেছে নাকি? আমি কি হসপিটালে আসব? মিস্টার সাজ্জাদ: না, তোমাকে আসতে হবে না, আর তোমাকে আজকে কোন নাইট শিফটও করতে হবে না। তুমি তাড়াতাড়ি নিজের ব্যাগপত্র গুছিয়ে বগুড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নুসরাত: কিন্তু স্যার। মিস্টার সাজ্জাদ: কোন কথা না, সন্ধ্যা 6টার মধ্যে তুমি বগুড়ায় পৌঁছে আমাকে ইনফর্ম করবে। এই বলে উনি কল কেটে দেয়। এদিকে নুসরাত সব শুনে খুশি হয়ে যায়, কারণ ও 3 বছর ধরে এই ট্রেনিং নেওয়ার জন্য অপেক্ষা করছিল। ফাইনালি আজকে ওর অপেক্ষায় অবসান ঘটল। নুসরাত এরপর নিজের ব্যাগপত্র গুছিয়ে অনলাইনে বাসের টিকিট বুক করে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং যথাসময়ে বাস স্ট্যান্ডে পৌঁছে যায়। বাস আসার পর নুসরাত যেই বাসে উঠতে যাবে তখন একজনের সাথে ধাক্কা লেগে ওর ব্যাগ নিচে পড়ে যায়, আর সেই ব্যক্তিটা আর কেউ না, আমাদের অর্ণব। নুসরাত: আপনি চোখে দেখেন না নাকি? রাস্তায় চলার সময় চোখ দুটো কি পকেটে রাখেন? এদিকে অর্ণব নুসরাতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নুসরাত: কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? একটু তো হেল্পও করতে পারেন। অর্ণব যখন ওকে হেল্প করতে যাবে তখন ও বলে উঠে। নুসরাত: থাক থাক, আমার আপনার হেল্প লাগবে না, আপনি আপনার কাজ করুন। অর্ণব কিছু না বলে নুসরাতের দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি দিয়ে বাসে উঠে পড়ে।
আর নুসরাত নিজের ব্যাগটা তুলে বাসে উঠে পড়ে। বাসে উঠার পরও আরেক দফা বিরক্ত হয় কারণ ওর সিটটা ঠিক অর্ণবের পাশেই পড়েছে। এদিকে নুসরাতের সিট অর্ণবের পাশেই পড়ায় অর্ণবকে দেখে মনে হচ্ছে ও যেন কোন লটারি জিতে গেছে। নুসরাত বাসের ভিতর উপরের তাকে নিজের ব্যাগটা রেখে বসতে যাবে তখনই বাস স্টার্ট দিয়ে দেয়, যার জন্য নুসরাত বেগ সামলাতে না পেরে অর্ণবের কোলে গিয়ে পড়ে আর দুজনের মধ্যে চোখাচোখি হয়ে যায়। ওদের এভাবে দেখে বাসে থাকা অনেকে মিটিমিটি হাসতে থাকে। তা দেখে নুসরাত তাড়াতাড়ি অর্ণবের কোল থেকে উঠে নিজের সিটে বসে জানালার বাইরে তাকিয়ে নিজেকে মনে মনে বকতে থাকে। এদিকে নুসরাতকে এভাবে লজ্জা পেতে দেখে অর্ণব মনে মনে হাসতে থাকে। এদিকে একটা ছেলের পাশের সিটে বসে যেতে ওর কিছুটা আনইজি ফিল হচ্ছে, ও মনে মনে ভাবতে থাকে, নুসরাত, আমি সিনেমায় দেখেছি মেয়েদের পাশে বসার পর ছেলেরা বিভিন্নভাবে তাদের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, আমাকে এর কাছ থেকে সাবধানে থাকতে হবে। এই বলে অর্ণবের দিকে আর চোখে তাকায় আর দেখে অর্ণব গভীর ঘুমে আচ্ছন্ন। তা দেখে নুসরাত মনে মনে বলে, নুসরাত, যাক বাবা, বাঁচা গেল, এই ছেলে বাকিদের মতো না, এর থেকে কোনো ভয় নেই। এই বলে জানালার বাইরের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকে। এদিকে যে দুটো চোখ তাকে মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে তার এতে কোন খেয়ালই নেই। অর্ণবের চোখে সানগ্লাস থাকায় নুসরাত খেয়াল করেনি অর্ণব আসলে না ঘুমিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। এর মধ্যে নুসরাত যে কখন ঘুমিয়ে গেছে তাও নিজেও জানে না। যখন ঘুম ভাঙে তখন দেখে ও অর্ণবের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল, তা দেখে নুসরাত নিজেই অবাক হয়ে যায়। এরপর অর্ণব যাতে কিছু বুঝতে না পারে তাই তাড়াতাড়ি ওর কাঁধ থেকে মাথা সরিয়ে ফেলে আর নিজের কাঙ্ক্ষিত জায়গায় আসতে বাস থেকে নেমে পড়ে। চলবে।